গুণগত রসায়নের প্রথম টপিক কোয়ান্টাম সংখ্যা। এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, ঢাকা বোর্ড 2022 কক্ষপথ দেওয়া আছে। কক্ষপথগুলোতে বলা হয়েছে কে এল এম এন, প্রথম একটা কে, তারপরে টেল, তারপরে টেল এম এন। কে হচ্ছে 1, L2, M3, N4। বলছে সর্ববহিস্থ সেলের সর্বাধিক ইলেকট্রন ধারণ ক্ষমতা। সর্ববহিস্থ সেল বলতে এন কে বুঝাইছে। এন যদি না থাকতো এখানে তাহলে সর্ববহিস্থ সেল এম মানে 3 কে বুঝাইতো। সর্ববহিস্থ সেল 4 বুঝাইছে, এন বুঝাইছে, এন হচ্ছে 4, এই জন্য এন ছোট হাতের এন এর মান হবে 4। ইলেকট্রন ধারণ ক্ষমতা এল ও এম এর মান, এল ও এম। এল কি? এল হচ্ছে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, এম হচ্ছে এল হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, এম হচ্ছে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। এল চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, সরি উল্টাপাল্টা হয়ে গেল। এল হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা আর এম হচ্ছে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। এগুলা বের করে ইলেকট্রন ধারণ ক্ষমতা, ইলেকট্রন মানে হচ্ছে এই যে ইলেকট্রন ধারণ ক্ষমতা বের করতে বলছে। তো এন এর মান যখন 4 হয় তখন কি হয়? এল এর মান 0, 1, 2, 3। 0 মানে কি? এস, এগুলো লিখতে হবে না। 0 মানে এস, 1 মানে হচ্ছে এস পি, 2 ডি, 2 এস পি ডি এফ, এই পর্যন্ত শেষ। এন এর মান 4 হলে এস পি ডি এফ 1, 2, 3 হয়। যদি এন এর মান 3 হইতো তাহলে যে এল এর মান 0, 1, 2 হইতো, আর 3টা থাকতো না, তখন 0, 1, 2 পর্যন্ত হইতো। এম এর মান, এম এর মান হয় 0-র জন্য তো 0ই, আর 1-এর জন্য মাইনাসটা সহ নিতে হয়। -1, 0, +1। 2 এর জন্য -2, -1, 0, +1, +2। তারপরে 3 এর জন্য -3, -2, -1, 0, +1, +2, +3। এম এর মান গেল। এখন হচ্ছে এস। এস 0-র জন্য হয় +-1/2। তারপরে একটা +-1/2 সাথে এই যে এখানে কয়টা সংখ্যা আছে? 1, 2, 3টা, 3 গুণ। এখানে কয়টা সংখ্যা আছে? 1, 2, 3, 4, 5টা, 5 গুণ। এখানে কয়টা সংখ্যা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 7 গুণ, সাথে +-1/2। তারপরে হচ্ছে অরবিটাল, অরবিটাল সংখ্যা। অরবিটাল সংখ্যা কিভাবে হিসাব করে? এটা হচ্ছে সূত্র হলো 2l + 1। এখানে প্রথমটাতে 2l + 1। তো প্রথমটাতে কি ছিল? এল এর মান 0 ছিল, 2 × 0 + 1 মানে কি? 1, এই জন্য অরবিট হয়েছে 1। পি, পি এখানে হচ্ছে এল এর মান কত ছিল? 1, এই যে 1। তো তাহলে হবে 2 × 1 + 1 মানে 3, এই জন্য এখানে 3 এসছে। শর্টকাটে এখানে 1 বসায় 3, 5, 7 বসায় দিলে হবে। আর ইলেকট্রন সংখ্যা 2 × l + 1, এটার সাথে 2 × 2l + 1, এটা হচ্ছে শর্টকাট ইলেকট্রন সংখ্যা বের করার। তো এটা এগুলার ডবল করে দিলে হবে। 1-এর ডবল 2, 3 × 6, 5 × 10, 7 × 14। এখন হচ্ছে ইলেকট্রন আসছে 32টা। সর্বোচ্চ ধারণ ক্ষমতা ইলেকট্রন ধারণ ক্ষমতা বের করতে বলছে। এই যে ইলেকট্রন ধারণ ক্ষমতা 32। যদি বলতো অরবিটাল তাহলে 16। তারপরে হচ্ছে এই যে এগুলো হচ্ছে এমসিকিউর জন্য। যদি বলে মোট অরবিটাল বের করতে বলে তাহলে হচ্ছে এন এর সাথে স্কয়ার করে দিতে হবে। এখানে বলছে সর্ববহিস্থ সেল 4। 4 এর হচ্ছে যদি বলতো 4 এর মোট অরবিটাল কয়টা, তাহলে 4 এর উপর স্কয়ার দিলে কত? 4 × 16, এই যে 16। আর যদি বলে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, এটা যদি এমসিকিউতে আসতো তাহলে 2n² = 2 × n। n এর মান কত ছিল? n এর মান 4, 4 স্কয়ার, তাহলে হইল 16 × 2 = 32। শেষ। এটা তো দেখাইলাম একটা ভিডিওতে, সম্পূর্ণটাই দেখাইছি এটা। তারপরে আসি, তারপরে হচ্ছে বর্ণালী। বর্ণালীর হচ্ছে রিডবার্গের সমীকরণ এটা, 1/λ = RH × Z²। এটা না দিলেও হয়, কারণ সবসময় হাইড্রোজেনের জন্যই আসে। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, 1 কে স্কয়ার করলে 1, এই জন্য এটা 1 গুণ না করলেও হয়। ডিরেক্ট সূত্র লিখতে পারি, 1/λ = RH 1/ আমরা পড়ছি কি প্রথমে n1² - 1/n2², এখানে কিন্তু মাইনাস 1/n2²। তো এখানে হচ্ছে আমি যেভাবে পড়ছি, এখানে n1 না পড়ে পড়ছি n ফাইনাল, আর এখানে পড়ছি হচ্ছে n ইনিশিয়াল। এন্ড ফাইনাল ইনিশিয়াল মানে কি? ফাইনাল ইনিশিয়াল মানে আগেরটা, ফাইনাল মানে শেষে যেখানে আসছে ওইটা। এখন কক্ষপথ যদি দেওয়া থাকতো
এখন বলছে এখান থেকে এখানে আসছে, এটা হচ্ছে 3 নাম্বার, এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। যদি বলতো যে সরি, যদি বলতো যে হচ্ছে এখান থেকে এখানে আসছে, তাহলে ফাইনাল কোনটা, ইনিশিয়াল কোনটা? এখান থেকে যদি এখানে আসে তাহলে ইনিশিয়াল হচ্ছে 3, আর ফাইনাল হচ্ছে ফাইনাল কত, ফাইনাল 1, তাহলে এখানে হয়তো 1, এখানে হয়তো 3। তো এখানে হচ্ছে যেভাবে ভিডিওতে দেখানো হয়েছিল এর আগেরটাতে, এখানে ধরছিল n1 মাইনাস n2 স্কোয়ার। n2তে বলা হয়েছিল এখানে একটা ছন্দ আছে যে 1 বড় না 2 বড়, কার মন বড়, তোমার মন বড়, আচ্ছা যাই হোক। তো এখানে 2 বড়, এই জন্য বড় সংখ্যাটা এখানে 2 এ বসাইতে হবে, আর 1 ছোট, এই জন্য ছোট সংখ্যাটা এখানে বসাইতে হবে। n1 মাইনাস 1 বাই n2 স্কোয়ার, বড় সংখ্যাটা n2 এ, ছোট সংখ্যাটা n1 এ গেল। রিডবার্গের সমীকরণ, এই যে RH এর মান হচ্ছে 109678 সেন্টিমিটার ইনভার্স 1 এখানে 1.097 ইন্টু 10 ইন্টু 10 পাওয়ার 5, এটা না বুঝতে, এটা না লিখলে হবে। 1.097 ইন্টু 10 পাওয়ার 7 মিটার ইনভার্স 1, এইটা দিয়ে আমরা ম্যাথ করবো। RH 1.0978 ইন্টু 10 পাওয়ার 7 মিটার ইনভার্স 1, এটা দিয়ে আমরা ম্যাথ করবো। তো এখানে আরেকটা ইনফরমেশন আছে, 1 মিটার ইকুয়াল 10 পাওয়ার 9 ন্যানোমিটার, 1 ন্যানোমিটার ইকুয়াল 10 ইনভার্স 9 মিটার। এটা যদিও লাগবে না, এটাই লাগবে। 1 মিটার ইকুয়াল, এই যে এটা যেহেতু মিটারে আছে, এটার সাথে 10 পাওয়ার 9 গুণ করলে, এটার সাথে 10 পাওয়ার 9 গুণ করলে ন্যানোমিটারে চলে আসবে। তো এই যে গেল, এটা গেল, একটু পরে এটার ম্যাথ দেখবো। তারপরে হচ্ছে অঞ্চলসমূহ, মহাজাগতিক, গামা, রঞ্জন, অতিবেগুনি, দৃশ্যমান, অবলোহিত, মাইক্রোওয়েভ, রেডিও। তো প্রথমে উপর থেকে যদি নিচে আসে তাহলে ল্যামডা মানে কি? ল্যামডা মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, ই মানে শক্তি, আর নিউ মানে হচ্ছে কম্পাঙ্ক। এখন উপর থেকে নিচে আসলে ল্যামডার মান বেশি হয়, আর বাকি দুইটা সরি, উপর থেকে নিচে আসলে হ্যাঁ ল্যামডার মান বেশি হয়, আর বাকি দুইটা উপর থেকে নিচে আসলে কমে যায়, শক্তি আর কম্পাঙ্ক কমে যায়। তো এটা মনে রাখতে হবে। দৃশ্যমানটার হচ্ছে 380 থেকে 780 ন্যানোমিটার। এবার আসি এখন বর্ণগুলা, এগুলো মাথায় রাখতে হবে যে কোন প্রশ্নে জিজ্ঞাসা করে কোন বর্ণের এটা। এই জন্য বেনি, আসহ, কলা, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, বেনি, আসহ, কলা। তো প্রথমের এই সংখ্যাগুলো মনে রাখলেই এই সিরিয়ালটা মনে রাখা সম্ভব। 380, 424, 450, 500, 575, 590, 647। এটা একবার করে যদি এভাবে লিখি তাহলে হবে। প্রথমে 380, তারপরে 424, 424 উপর 450, 450 উপর 500, 500 উপর 575, 575 উপর 590, তারপরে 647, শেষে 780। এটা তো জানি। তারপরে এইগুলো তো ওই যে উল্টা পাশে এইভাবেই থাকবে, 424, 450, 500, 575, 590, 647, আর এখানে 780। তারপরে হচ্ছে হাইড্রোজেন পরমাণুর বর্ণালী সিরিজগুলো। প্রথমে হচ্ছে লাইম্যান, তারপরে বামার, প্রেস্টেন, ব্র্যাকেট, ফোন, হামফ্রিস। তো এখানে হচ্ছে সিরিজগুলো দেওয়া আছে, লাইম্যান, বামার, প্রেস্টেন, ব্র্যাকেট, ফুড, হামফ্রিস। লাইম্যানের জন্য ফাইনালটা মানে ওই যে বর্ণালীগুলো যে দেখানো হয়েছিল, এই যে 3টা মনে করো বর্ণালী, ফাইনাল, এটা হচ্ছে 1, এখানে 3 থেকে আসছে, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 3, 3 থেকে আসছে 1-এ, মানে লাইম্যানে আসছে। এখন যদি আরেকটা থাকতো, এটা যদি হতো 4 থেকে আসছে 2-এ, বা 2 থেকে 2-এ আসলেও বামার, মানে একে যদি ফাইনালটা এন ফাইনাল মানে হচ্ছে n1 যেটা, ওটার মান যদি 1 হয় তাহলে লাইম্যান, যদি 2 হয় তাহলে বামার, আর যদি 3 হয় পেস্টেন, 4 হলে ব্র্যাকেট, 5 হলে ফোন, 6 হলে হামফ্রিস। এখন এটা আরেকবার বলি, এখানে আরেকবার আঁকলাম 3টা, 4টা। এখন 4 থেকে যদি 2-এ আসে, 4 থেকে 2 নম্বরে আসছে, তাহলে কত হবে? 2-এ আসছে মানেই বামার, বামার মানেই দৃশ্যমান।
2 আসছে মানেই বামার মানেই দৃশ্যমান। আর বাকি বাকি এই 3টা হচ্ছে অবলোহিত, আর উপরের হচ্ছে লাইনম্যান, একে আসলে অতিবেগুনি। এখন দেখি, এখানে বলছে ইলেকট্রন ধাপান্তরে সৃষ্ট বর্ণ কিরূপ হবে, এই যে বলছে বর্ণ কিরূপ হবে। এখন ইলেকট্রন ধাপান্তরে এটা কোথা থেকে আসছে, 1 2 3 4, 4 থেকে 1 আসছে, 4 না 5 ইও আছে, 5 থেকে 2 এ আসছে, 5টা এটা তো 1, 5 থেকে 2 আসছে, মানে কি হবে, এই যে এটা হচ্ছে 5 নাম্বার আর এটা হচ্ছে 2 নাম্বার, 5 থেকে 2 আসছে, তার মানে 5 এটা হচ্ছে ইনিশিয়াল, মানে হচ্ছে N2, আর 2 আসছে এটা হচ্ছে ফাইনাল, মানে হচ্ছে N1 যেটাকে বলা হয়েছে। তো এখানে আমরা বসাই দিলাম 1/λ আর এইচ, জেড স্কোয়ার না দিলে হয় 1/n1 স্কোয়ার বাই 1/n2 স্কোয়ার বা n ফাইনাল স্কোয়ার না n ইনিশিয়াল স্কোয়ার। তো এখানে বসাই দিলাম 1.096 ইন্টু 109678 ইন্টু 10^7, যেভাবে করা আছে ওভাবেই করতে হবে। যদি উল্টাপাল্টা সেন্টিমিটার মান টান বসে তাহলে এই ম্যাথ ভুল হয়ে যাবে। এই মানটাই বসাইতে হবে, 1.09678 1.09678 ইন্টু 10^7। তারপরে এই যে এগুলো ক্যালকুলেটারে হিসাব করে এটা আসবে, তারপরে 1 ভাগ অ্যান্সার দিলে ল্যামডা আসবে, মিটার ইনভার্স 1। আর তারপরে এটার সাথে 10^9 গুণ করলে 434.17 চলে আসবে। ক্যালকুলেটারে যদি একবার দেখি, ওয়ান পয়েন্ট 09678 ইন্টু এই যে ইন্টু কত আছে, 1/2 স্কোয়ার মাইনাস 1/5 স্কোয়ার, এটা দিলে কত হয়, 1.09678, এই যে এখানে ভুল হয়েছে, 09678 ইন্টু 10^7 দিতে হবে কিন্তু। এই যে দিছি এখানে 1.09678 ইন্টু 10^7 ইন্টু 1/2 স্কোয়ার মাইনাস 1/5 স্কোয়ার, এটা যদি অ্যান্সার চাপি তাহলে 2303238, এটা হচ্ছে এসি করে দিয়ে এটা আনতে হবে, তারপরে 1 দিয়ে নিচে অ্যান্সার চাপে দিলেই এই যে চলে আসলো। এটার সাথে এই যে এই মানটা মিটার ইনভার্স 1, এটার সাথে যদি এখন ইন্টু 10^9 দেই তাহলে তরঙ্গ দৈর্ঘ্যটা চলে আসবে 434.1713। শেষ আসলো। এখন 434 হচ্ছে নীল বর্ণের, 424 থেকে 450 ছিল নীল বর্ণের, নীল বর্ণের। আর এটা তো দৃশ্যমান জানি, 380 থেকে 780 মধ্যে আছে, মানে এটা দৃশ্যমান। তারপর বামা সিরিজের সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য যদি কত বলে, বামা সিরিজের যদি সর্বোচ্চ মানে যে কোনো সিরিজের, ধরে নিলাম বামা সিরিজের যদি বলে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য কত, বামা সিরিজে মানে কি এন ফাইনালের মান 2 তে আসবেই শিওর, 2 মানেই তো বামার। এখন সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য যদি বলে তাহলে এন ইনিশিয়াল এটার সাথে 1 যোগ করে দিতে হবে। যদি বলতো বামার না বলে যদি বলতো কি বলতো, যদি হচ্ছে ফুন্ড বলতো, যে এটা শুধু ছিল, বা হচ্ছে বামার না বলে যদি পেস্টেন বলতো, বামার না বলে পেস্টেন বললে এন ফাইনালের মান কত হতো, 3 হইতো। আর যদি সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য বলতো তাহলে 3 সাথে 1 যোগ করে এখানে এন ইনিশিয়াল 4 হইতো। 4 দিয়ে এভাবে হচ্ছে এগুলো বসাই দিয়ে মানটা বের করতে হবে, তরঙ্গ দৈর্ঘ্যটা। আর যদি সর্বনিম্ন বলে তাহলে ইনফিনিটি থেকে আসবে, আর এটা 2 এ থাকবে। তারপর যদি বলে n-তম কক্ষপথের শক্তি, এটা হচ্ছে পরের টপিকে আছে যদিও, তো এখানে বেসিকটা লিখে রাখছি তো বলে দিই। যদি বলে n-তম কক্ষপথের শক্তি, মানে হচ্ছে n-তম কক্ষপথের শক্তি জিজ্ঞাসা করলে ইএন ইকুয়াল যেখানে লেখা আছে 2 পাই
দেখা যায় 2π² me4 বাই মাইনাস, কিন্তু মাইনাস 2π² me4/n² যদি n-তম কক্ষপথের ব্যাসার্ধ বলে তাহলে এই যে n²h² এপসাইলন নট এর মান হচ্ছে 8.854 ইন্টু 10⁻12 সেন্টিমিটার² মিটার ইনভার্স 1 n−1। আর যদি বলে হচ্ছে শোষিত, এই যে এটা খুব আসে, শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ, শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ যদি নির্ণয় করতে বলে তাহলে আগে ল্যামডার মানটা আগে বের করে নেব আমরা। ল্যামডার মানটা বের করে নেওয়ার পর এইচ আর সি এর মান জানি। এইচ হচ্ছে 6.626 ইন্টু 10⁻34 আর হচ্ছে সি হচ্ছে 3 ইন্টু 10⁻8 ms−1। ওইটা বসাই দিয়ে শোষিত শক্তি বা বিকিরিত শক্তির মান বের হয়ে যাবে। তো এখন এগুলা হচ্ছে এত মান তো বসানোর থাকবে না, এই জন্য মনে রাখতে হবে n-তম কক্ষপথের শক্তি যদি বলে তাহলে en দিয়ে এটা বসাইলাম। এটা বসানোর পর এই যে এটা বসানোর পর এই মানটা বসাইতে হবে 5.29 ইন্টু 10⁻11 বসানোর পর এই যে যেটা n-তম কক্ষপথ মানে কত 2 3 4 যে কোনো কক্ষপথ বলতে পারে, যেটা বলবে 2 বললে 2, 3 বললে 3 বসাই দিয়ে স্কোয়ার বাই জেড বলতে এখানে তো 1ই হবে। এটা দেওয়া হয়েছে আর কি, যদি অন্য বলে কোনো সময়, এখন পর্যন্ত আসে নাই হাইড্রোজেন ছাড়া অন্য কিছু, এই জন্য দেওয়া হয়েছে আর কি। যেটা কক্ষপথ ওইটা দিয়ে স্কোয়ার করে দিতে হবে। আর n-তম কক্ষপথের ইলেকট্রনের বেগ যদি বলে ব্যাসার্ধ পরিমাপ শোষিত বা বিকিরিত শক্তিতে বলছি, বেগ বললে Vn = z/n ইন্টু 2.118 ইন্টু 10⁻6, এটা মনে রাখতে হবে। আর যদি n-তম কক্ষপথের ইলেকট্রনের শক্তি বলে তাহলে V = z² ইন্টু 2.18 ইন্টু 10⁻18। এগুলো হচ্ছে কোশ্চেন সলভ করার সময় এগুলা কাজে লাগায়। ম্যাথটা ওরা যেভাবে করতে হবে না, এগুলা কাজে লাগায় ওভাবে ম্যাথটা করতে হবে, করার পরেই বোঝা যাবে যে পারতেছি কিনা। এগুলো এখন যেহেতু ম্যাথ করাও নেই, এগুলো বইয়ে করতে হবে, একবার করে অন্তত করতে হবে, নাহলে বোঝা যাবে না। যদিও এগুলো কম ইম্পর্টেন্ট, বেশি আসে না। তারপরে দেখি দাব্যতা ও দাব্যতার গুণফল। এখন CaF2 মানে কি, এগুলো তো দেখছো মনে হয় ওখানে, ভাইয়া ওই দিন বললো CaF2 মানে এই যে ভিডিও বেশি বড় হয়ে যাবে, এই জন্য বেশি দেখাচ্ছি না। আর যদি কোনো সমস্যা মনে হয় তাহলে ওই টপিকটা বলিও, আমি আবার বলে দেবো। তো এই যে CaF2 একটা বলি, CaF2 ক্যালসিয়াম, এই যে এই 2টা ক্যালসিয়ামের 2+ হবে, আর এখানে ক্যালসিয়ামের যদি কোনো কিছু ছিল না এই জন্য এখানে 2F-, এই F এ 2 ছিল এই জন্য এখানে 2, আর এখানে S 2S দিলাম। KSP যে S এর জন্য এসই ছিল আর 2S, এখানে স্কোয়ার হইলো কেন, এখানে 2, এটা মনে রাখতে হবে, এখানে 2 আছে এই জন্য স্কোয়ার হইলো, এখানে 1 আছে এই জন্য ওই যে 1 হইলো। এরপরেরগুলোতেও যদি দেখি, এই যে এখানে 3 আছে এই জন্য কী হয়েছে, 1 আছে 1 হয়েছে, এই যে এখানে 1 আছে 1 হয়েছে, 4 আছে এখানে 4 হয়েছে পাওয়ার। শেষেরটা দেখা যাচ্ছে কিনা, শেষেরটা এই যে এখানে 2 আছে এই জন্য 2 দিয়ে পাওয়ার গুণ হয়েছে, এখানে 3 আছে এই জন্য 3 দিয়ে পাওয়ার গুণ হয়েছে। কেএসপি বের করছে, এই যে এগুলো একটু দেখে নিও, সমস্যা হলে বলিও, যেটা সমস্যা হবে ছবি তুলে পাঠা দিও। তারপরে এটা হচ্ছে দ্রাব্যতা নির্ণয় সূত্র, ভিডিওতে দেখছো হয়তো বা। এম হচ্ছে দ্রব্যের ভর, m-m হচ্ছে দ্রাবকের ভর, m হচ্ছে দ্রব্যের ভর। পদক্ষেপ নির্ণয়ের এটা শর্টকাট ছিল, এটা না দেখলেও হবে। তারপরে কি বলছে, এই প্রান্তের দ্রবণকে 50°C তাপমাত্রা থেকে 25° তাপমাত্রায় শীতল করলে কত গ্রাম KCl লবণ কেলাসিত হবে, যেটা ভাইয়া ওই দিন বলছিল কনফিউজড, এটা আমি পারতেছি না, ওই ম্যাথটাই হচ্ছে এইটা। 25°C তাপমাত্রায় প্রশ্নটা তো দেখলা, এখন এটা অ্যান্সারটা দেখি। প্রশ্নে কি দেওয়া ছিল, দ্রাব্যতা দেওয়া ছিল 100 গ্রাম দ্রাবকের, দ্রাব্যতা 100 গ্রাম দ্রাবকের দ্রব্যের ভর। যদি দ্রবণ, এটা যদি লাগবে না, এটা লিখছি আর কি, অপশনাল, এটা লিখতে হবে না। দ্রবণটা হচ্ছে দ্রাবক প্লাস দ্রব্য, মানে 100 + 60, 180, 160 গ্রাম, 100 + 30, 140 গ্রাম, 50, মানে এটা লিখতে হবে না। এখান থেকে শুরু 50°C তাপমাত্রায়, 50°C তাপমাত্রায় প্রশ্নে কি বলছিল আমাদের, কত গ্রাম লবণ কেলাসিত হবে, 50°C তাপমাত্রায় দ্রাব্যতাটা বের করতে হবে। উপরে M, ছোট হাতের M, উপরে কিন্তু ছোট হাতের M, আর ইন্টু দ্রাব্যতা দেওয়া ছিল কত, 50°C তাপমাত্রায়, এই যে
50°C তাপমাত্রায় দেওয়া ছিল 60 আর 25°C তাপমাত্রায় দ্রাব্যতা দেওয়া ছিল 40। তাহলে দ্রাব্যতা তো পাই গেছি, দ্রাব্যতা হচ্ছে এইটার জন্য 60, 50°C তাপমাত্রার জন্য 60, m ইন্টু 100 আর হচ্ছে বড় হাতের m দেওয়া ছিল 250 মাইনাস m। এই যে এখানে ক্যালকুলেশন করা আছে, দেখে নিও করে m এর মানটা আসছে 93.75, 25°C তাপমাত্রায় ওভাবে করেই আসছে। তো কেসিএল লবণ, তাহলে এই যে প্রশ্ন দেওয়া ছিল কতটা কেসিএল লবণ ক্যালাসিত হবে, ক্যালাসিত পরিমাণটা তাহলে 50 থেকে 25টা মাইনাস দিতে হবে। 50 আসছিল 93.75, এটার সাথে এই যে 71.42 মাইনাস দিলেই যেটা আসবে ওটাই হচ্ছে লবণ ক্যালাসিত হয়েছে। গেল 25°C তাপমাত্রায় এইটা হচ্ছে একটা কেএসপি মানে দ্রাব্যতার গুণফলের একটা ম্যাথে কি বলছে, 25°C তাপমাত্রায় AB2 এর কেএসপি দেওয়া আছে, 25°C তাপমাত্রায় AB2 এর কেএসপিটা দেওয়া আছে। AB2 যোগের দ্রাব্যতা বের করছে, AB2 মানে কি A2 প্লাস প্লাস 2B মাইনাস, A2 এর জন্য এই যে 2 প্লাস হয়েছে আর B2 আছে এই জন্য 2B মাইনাস হয়েছে। শুধু মাইনাস কেন হইলো, কারণ এর কোনো এই যে এখানে কোনো কিছু নেই, এখানে যদি 3 হইতো তাহলে এখানে 3 মাইনাস হইতো। তো গেল এখানে হচ্ছে এস আর এখানে 2 আছে এই জন্য 2s, 1s এর পাওয়ার 1, 2s 2 এখানে আছে এই জন্য পাওয়ার স্কয়ার হয়ে গেল 2 2 4, 4s s 2 এখানে আরেকটা s এর পাওয়ার 1 আছে এই জন্য কিউব হলো কেএসপি, 4s কিউব কেএসপি দেওয়া ছিল এই যে 1.84 কিন্তু এটা এখন এখানে এই কিউবটা বসে যায় রুট কিউব হয়ে যাবে, রুট কিউব আর 4টা নিচে এটার সাথে ভাগ হয়ে যাবে। তো রুট কিউব কিভাবে দেয়, রুট কিউব ওই যে ক্যালকুলেটারে শিফট আর রুট চাপলে রুট কিউব আসে। এখন এখানে রুট কিউব না হয় এখানে তো আমার 4ও দিতে হতে পারে, এই জন্য এখানে এই যে এই পাশে চাপলে এটাতে চলে আসে, এখানে তখন এই যে ডিলিট করে দিলে ওটা চলে যায়, 5 6 7 8 9 হাজার বসানো যাবে। বসায় এটা দিয়ে আবার হচ্ছে ওই যে 8 যদি দিই তারপরে এখানে আবার করা যাবে আর কি। গেল তাহলে দ্রাব্যতা বের হলো। তারপরে কি বলছেন, পি পাত্রে AgCl এর দ্রাব্যতার গুণফল দেওয়া আছে, পি পাত্রে ক্লোরিন মাইনাস আয়নের ঘনমাত্রা নির্ণয় করতে বলছে। আর ক্লোরিন মাইনাস মানে এইটা ক্লোরিন মাইনাস আয়নের তো ঘনমাত্রা নির্ণয় করতে বলছে। তো আমরা আগে দ্রাব্যতাটা নির্ণয় করব, তারপরে হচ্ছে অটোমেটিক বের হয়ে যাবে। তো এটার কেএসপি বের করলাম, এস কোনো কিছু ছিল না, এস মানে এস স্কোয়ার চলে আসলো, এস দিয়ে এস এর মান এটাই বের হলো। তাহলে ক্লোরিন মাইনাসের জন্য দ্রাব্যতার গুণফলটাই হচ্ছে ঘনমাত্রা, আর যদি এজি প্লাস বলতো তাও কিন্তু এটাই অ্যান্সার হইতো। এখন এটা একটু কেমন জানি মনে হচ্ছে, তার একটা ম্যাথ দেখি তাহলে বোঝা যাবে ভালো মতো। এখানে বলছে কি Ag2CO3 এর কেএসপি এত, Ag প্লাস আয়নের ঘনমাত্রা নির্ণয় করতে বলছে, Ag প্লাস আয়নের ঘনমাত্রা। তো আমরা আগে সুন্দর মতো কেএসপিটা বের করব, দ্রাব্যতা বের করবো কেএসপি থেকে। এই যে ভাঙ্গায় নিলাম, ভাঙ্গায় নেওয়ার পর এখানে আসছিল 2s, এখানে s, তো 2s স্কোয়ার প্লাস s দিয়ে 4s কিউব হলো, 4s কিউব দিয়ে দ্রাব্যতাটা বের করলাম, দ্রাব্যতাটা বের হওয়ার পর এখানে কি ছিল 2 এই যে Ag প্লাস আয়নের ঘনমাত্রা বলছে, Ag প্লাস আয়নে এখানে 2s ছিল, আমরা বের করছি s, এই জন্য এখানে হচ্ছে s এই যে দ্রাব্যতার সাথে 2 গুণ হয়েছে। এখন যদি বলতো CO3 এর ঘনমাত্রা বের করো তাহলে কিন্তু এইটাই অ্যান্সার হতো, এখানেই অ্যান্সার শেষ, লিখে দিতে হইতো আর কি এর ঘনমাত্রা এটা, এখানে অ্যান্সার শেষ হয়ে যেত। যদি বলতো CO3 এর ঘনমাত্রা, তাহলে যদি Ag প্লাস ঘনমাত্রা বলছে এই জন্য 2 গুণ করতে হচ্ছে, কারণ এখানে 2 দিয়ে গুণ আছে এক্সট্রা। শেষ। তারপর হচ্ছে পদক্ষেপ নির্ণয়ের ম্যাথ হচ্ছে সেমিমোলার ডেসিমোলার, এটা দেখে রাখো। সেমিমোলার মানে 0.5, ডেসিমোলার মানে 0.1, সেন্টিমোলার মানে 0.01, যেখানে সেন্টিমোলার আছে মানে 0.01 হবে।
তো বলছে এ পাত্র আর বি পাত্র, এ বি পাত্র দ্রবণ দুটিকে একত্রে মিশ্রিত করলে অধক্ষেপ সৃষ্টির সম্ভাবনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এই এই দুইটাকে আরেকটা পাত্রে মিশ্রণ করতেছি, তাহলে হচ্ছে বলছে অধক্ষেপ সৃষ্টির সম্ভাবনাটা বের করতে বলছে। তো এখানে এটা মাথায় রাখতে হবে যে যেটার কেএসপি দেওয়া থাকবে ওইটাই আলটিমেটলি আমাদের উৎপন্ন হবে, মিশ্রিত করার পর ওইটাই আমাদের উৎপন্ন হবে, মানে CaOH2, এই যে CuOH2 দেওয়া আছে এটাই উৎপন্ন হবে। যার কেএসপি তারই, যার যেটার কেএসপি দেওয়া আছে, মানে কার কেএসপি দেওয়া আছে CuOH2, যেটার কেএসপি ওইটারই কেএপি বের করতে হবে, তার আয়নেরই ঘনমাত্রা বের করতে হবে, এটা মাথায় রাখতে হবে। তো এখন এই দুইটা যোগ করে দিলাম, CuSO4 প্লাস NaOH করার পর এটা ভাগাও লিখে দিলাম, CuOH2 লিখার পরে সমতা করলাম, সমতা করে Na2SO4 আর এখানে 2NaOH আসলো। আসার পর আবার এইটাকে আবার ভাঙাইলাম, কেন ভাঙাবো এটা ও পাশে যা বোঝা যাবে, এখানেও বোঝা যাবে। CuOH2 ভাঙানোর পর এই যে CO2 প্লাস 2OH মাইনাস আসলো। এখন এই দুইটার ঘনমাত্রা বের করতে হবে, CO2 প্লাস আর OH মাইনাসের ঘনমাত্রা বের করতে হবে আমাদেরকে। তো CO2 প্লাস যদি ঘনমাত্রা বের করি তাহলে V1S1 ইকুয়াল V2S2, S2 বের করতে হবে। V1 দেওয়া ছিল 100, S1 দেওয়া ছিল 6 × 10⁻⁴, আর এখানে এই যে প্রথম চাই দেখা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে না। এই যে প্রথমে এই যে এখানে দেওয়া ছিল 6 × 10, এটা হচ্ছে S, এটা হচ্ছে V1S1, এই জন্য V1S1 আর CuSO4 এটা মাথায় রাখতে হবে যে CuSO4 এই যে আমরা কি বের করতেছি, CO2 প্লাসের ঘনমাত্রা বের করতেছি। তো প্রথমে যেটা ছিল, মানে প্রশ্নে যেটা CuSO4 ছিল এখানে, এইটার সাথে যেটা হচ্ছে দেওয়া থাকবে, এটা কি বলে, মানে এখানে যদি কোনো সংখ্যা থাকতো, এই যে এখানে যেমন 4 আছে, এখানে তো এমনিতে 1 আছে, এই জন্য 1 গুণ করতে হবে, 2 থাকলে 2 গুণ করতে হতো, 2 থাকলে 2 গুণ করতে হতো এমন। তারপরে হচ্ছে OH মাইনাসের ঘনমাত্রা, OH মাইনাসের ঘনমাত্রা এই যে 80 দিলাম, 0.01 দিলাম কারণ এখানে সেন্টিমোলার দেওয়া ছিল, আর এই যে 1 গুণ করলাম কেন, কারণ হচ্ছে এই যে NaOH এর এখানে কোনো কিছু ছিল না। এখানে যদি এমন হইতো যে NaOH 3 দেওয়া আছে, তাহলে কিন্তু এই যে এখানে 3 গুণ হইতো, এটা মাথায় রাখতে হবে, এটা ভুল বললে হবে না। এখানে কিছু দেওয়া নেই, মানে 1 ধরে ইন্টু 1 গুণ করতে হবে। গুণ করার পর তখন কেপিটা দ্রাব্যতাগুলো বের হলো, এই ঘনমাত্রাগুলো বের হলো, ঘনমাত্রাগুলো বের হওয়ার পর কেআইপি বের করতে হবে। কেআইপি কীভাবে বের করে, আগের মতোই প্রথমে হচ্ছে ঘনমাত্রা ইন্টু ঘনমাত্রা দিতে হবে। তো এই যে এখানে সি এর ঘনমাত্রাটা দিলাম, ঘনমাত্রার কথা কি আসছে 3.33 এটা, আর হচ্ছে OH মাইনাসের ঘনমাত্রা আসছে 4.44, এখানে যেহেতু 2 ছিল এই জন্য এখানে কিউব হয়ে যাবে, এখানে 3 থাকলে 3 হইতো, আর এখানেও যদি 2 থাকতো এখানেও 2 হইতো, 3 থাকলে 3 হইতো, এই যে এই পাশে এখানে যদি 2 থাকতো তাহলে এখানেও স্কোয়ার হইতো, যেহেতু নাই এই জন্য হয়নি, এটা মাথায় রাখতে হবে। এই যে স্কোয়ার করাটা কেন স্কোয়ার করলাম, মানে এটা মাথায় রাখি, কেন বিক্রিয়াটা করছি এর আগের বার, এটাই বোঝা যায়। তারপরে কেএসপি কত ছিল, কেএসপি ছিল এটা, তো বোঝা যাচ্ছে এই দুইটার হচ্ছে কেআইপি বড়, এখানে কেএসপি ছোট, কেআইপি বড় হলে পদক্ষেপ পড়বে, আর কেআইপি যদি ছোট হয় তাহলে পদক্ষেপ পড়বে না, আর কেআইপি কেএসপি সমান হলে সম্পৃক্ত ওইটা। তারপরে হচ্ছে দেখি, তারপরে হচ্ছে পরিবর্জন নীতি। একই পরমাণুতে দুটি ইলেকট্রনের জন্য চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হতে পারে না। এটা হচ্ছে যে বাংলা লিঙ্কের একটা কোড 124, এটা দিয়ে মনে রাখা যায় 124 মানে হচ্ছে একই পরমাণুতে বা এখানে একটি পরমাণুতে এই যে একটি পরমাণুতে দুটি ইলেকট্রন এর জন্য চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হতে পারে না। চৌরাশি আব্বাও নীতি, চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হতে পারে না। এর আগে যেটা দেখছি
পলির বর্জন নীতি, এই যে পলির বর্জন নীতি, এই যে একই পরমাণুর জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান, এই যেগুলো হচ্ছে 4টি কোয়ান্টাম সংখ্যার মান, কখনো একই হবে না। এখানে যদি সবগুলা একই হতে পারে, সব এখানে 3 3 3 3 বা 1 2 2 2 এমন কখনো 4টি কোয়ান্টাম সংখ্যার মান একই হবে না। কোনো না কোনো একটা আলাদা থাকবেই, হয় মাইনাস থাকবে, তুই আলাদা মান থাকবে, এমন হবে। এটাই হচ্ছে পলির বর্জন নীতি। তারপরে হচ্ছে আপ-বাউ নীতি। আপ-বাউ নীতি হচ্ছে যে n প্লাস এল নীতি। n প্লাস এল যদি বড় হয় তাহলে শক্তি বেশি, n প্লাস এল যদি ছোট হয় তাহলে শক্তি কম। ব্যতিক্রম যদি 3p 4s, 3p, n হচ্ছে 1, p মানে তো n হচ্ছে 3 আর p মানে তো 1, মানে 4 আসছে, 4sও 4 আসছে। তো এখানে কোনটার বেশি হবে? যেটা হচ্ছে n এর মানটা বড় ওইটা বেশি হবে, যেটা n এর মানটা ছোট ওটা কম হবে। তো এখানে কি লিখছি? স্থিতিশীলতার জন্য আপ-বাউ নীতি কোন মৌল মানে, স্থিতিশীলতার জন্য এগুলো মানে আর কি। কপার আর ক্রোমিয়াম, এটা ভিডিওতে দেখছো তুমি আশা করি। যাচ্ছি। তারপরে দেখো এখানে এই যে যেটা দেখছিলা ভিডিওটাতে, এয়ার শোনো শোনো প্রিয়া শোনো, প্রিয়া শোনো, ডিপিএস করো, ডিপিএস করো, এফডিপিএস করো, এফডিপিএস করো, এটা দিয়ে কি সিরিয়াল পেয়ে যায়? এখানে হচ্ছে মানে ওই যে আমরা ইলেকট্রন বিন্যাসের সিরিয়ালটা 1:2:2, 2p6, 3:3, b6, 4:2, 3d10, 4p6, 5s2, 4d10, 5p6, 6s2, মানে যতগুলো মৌল আছে এইভাবে হবে, এইভাবে। তারপরে হচ্ছে 4f 16, 5d10, 6p6, 7s স্কোয়ার, এমন করে এই পর্যন্তই মোটামুটি করলে আমাদের 30টা হয়ে যায়। তারপরে হচ্ছে হুন্ডের নীতি। হুন্ডের নীতি কি? অরবিটাল ইলেকট্রন অযুগ্ম বা বেজোড় অবস্থায় প্রবেশ করবে, তারপরে স্পিন হচ্ছে একমুখী হবে। মানে ওই যে প্রথমে যেটা দেখাইলাম, এটাতে n7-এ 1:2:2, 2p কত হবে? 2p3, মানে n অযুগ্ম আগে, একটাতে 2টা 3টা, আর 8 হচ্ছে এটা যেহেতু একটু 1:2:2, 2p4, 2p4 হয়েছিল, তো 1 1 1 একটা একটা করে আগে যাবে। স্পিন হচ্ছে প্রথমে এই যে এমন 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 ছিল, তারপরে হচ্ছে একটা আবার ঘুরে আসে এখানে 4 নম্বর স্পিন। হুন্ডের নীতি গেলাম। এই যে এটা এখানে হচ্ছে ডি, এখানে যেহেতু ডি আছে তা বোঝা যাচ্ছে যে 4 থেকে যেহেতু ডি শুরু হয়, তাহলে n=4, ফোর থেকে ডি অরবিটাল শুরু হয়। তো ক্রোমিয়াম আর কপার যদি ইলেকট্রন বিন্যাস করি, এই যে এগুলো 18, আর ক্রোমিয়াম আর্গনের হচ্ছে 18, 4s1, 3d5। এখানে 5 কেন হয়েছে? কারণ d4 আর d9 হয় না, এই জন্য এখানে 5 হয়েছে। আর এখানে 10 হয়েছে কারণ এখানে 9 হয়ে গেছিলো, 9 তো হয় না। এগুলো কেন হয়েছে? স্থিতিশীলতার জন্য এগুলা এক করে বাড়ায় দেওয়া হয়েছে, কারণ অর্ধপূর্ণ হইতে চায় আর হচ্ছে পরিপূর্ণ হইতে চায়। স্থিতিশীল মানে কি, ইয়াগুলা অর্ধপূর্ণ বা পরিপূর্ণ হইতে চায়। 10 ছিল, অর্ধপূর্ণ মানে 5 হয়েছে, আর পরিপূর্ণ মানে 10 হয়েছে। তো এই জন্য এক্স এর সম্ভাব্য মান হবে 5 আর 10। তারপর পরমাণু মডেল, রাদারফোর্ডের পরমাণু মডেল সীমাবদ্ধতা, তারপর পরমাণু মডেল সফলতা, সীমাবদ্ধতা আর তুলনা, এগুলো সব করে নিতে হবে। কৌণিক ভরবেগের সূত্র হচ্ছে mvr = nh/2π। আয়ন শনাক্তকরণ একটা ভিডিও দেখতে হবে। শেষ।